বিয়ের জীবন ভালোই কাটছে। ঝগড়া, খুনসুটি, আদরে তন্নির বিবাহিত জীবন দারুণ উপভোগ্য। সেদিন রাতে ত্রিনয় ল্যাপটপের সামনে বসেছে। কথা বলতে গেলে একটা টপিক লাগবে। তন্নির এখন ঝগড়া করতে মন চাইছে। সে চুল বিনি করতে করতে তাকালো আয়নায়। কি মনে করে যেন হেসে ফেললো। তারপর ত্রিনয়কে শুনিয়ে শুনিয়ে বলল, সেদিন যে আমায় মেরে ফেলতে চাইছিল, তার কোনো প্রেমিকা ছিল বুঝি? ত্রিনয়ের হাতটা কিছু মুহূর্তের জন্য থামলো, পুনরায় চলতে শুরু করলো। উত্তর এলো না। থুর, হলো না। তন্নি পুনরায় জিজ্ঞেস করলো, বিয়ের আগে তোমার সত্যি কোনো পছন্দ ছিল না? প্রেমিকা ছিল না? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে বসলো। একজন খাটের এপাশে, আরেকজন ওপাশে। ত্রিনয় ঠোঁট কামড়ে ছেড়ে দিল। তোমার তো প্রেমিক ছিল, তা আমি জানি। তন্নি আটকে উঠল। মোটেই না, আমি এসব হারাম কাজকর্ম জীবনেও করিনি, প্রমিস। হুম, কসম করতে হবে না, সত্যি জানি আমি। তন্নি হাতে চিরুনি উঁচিয়ে ধরল। একদম বাজে অপবাদ দেবে না, আমি কখনোই প্রেম করিনি। ত্রিনয় চোখ মুখ ধরত। সে কপট হেসে বলল, তাহলে রবিউল কে ছিল? নামটা শুনে তন্নির একটু আজব লাগলো প্রথমে, তারপর নিজের মনোভাব মনে আসতেই ঠোঁট উল্টে বমি এলো। মুখটা হতভম্ব হলো। ওর নাম ত্রিনয় জানলো কিভাবে? সে প্রতিবাদ করলো, মিন করলো। ওকে দেখলে সবার মতো লাগতো না, আমি নিজে বুঝতে পারিনি। বোধহয় একটু একটু পছন্দ ছিল, কিন্তু বিশ্বাস করো, একদম সত্যি করে বলছি, আমি এখন ওর কথা ভাবলেও না বমি পায় আমার। তুমি আছো তো আমার, কোথায় বাঘ আর কোথায় রাম ছাগল। ইস। শেষে দুটি লাইন তন্নি লজ্জা লজ্জা ভাব করেই বলল। ত্রিনয় ভুরু দুটো কুঁচকে রাখলো, উঠে বিছানায় বসলো। তন্নিকে পাশে ইশারা করলো বসার জন্য। তন্নি বেনি শেষ প্রান্তে ফিতে বাঁধতে বাঁধতে জানতে চায়, কেন? বসো, তোমার সাথে কথা বলি। তন্নি বসলো না, উল্টো বলল, তোর ফোনটা দাও না, শিলার সাথে একটু কথা বলবো। নাম্বার বলে দেওয়ার পর ত্রিনয় ফোন দিয়ে দিল। শিলার মা ফোন ধরলো। তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করলো। শিলা ফোন কানে নিতেই উচ্ছ্বাসিত হলো। আমি আরো ভাবছিলাম জামাই পেয়ে আমাকে ভুলেই গেছিস। তন্নি হেসে ফেলল। না রে, বাপের বাড়ির কাউকে ভোলা যায় না। শিলা আস্তে করে জিজ্ঞেস করলো, তুই ভালো আছিস তন্নি? ভাইয়া কেমন? তন্নি আড়ে আড়ে সেদিকে তাকায়, তারপর মুগ্ধতার উপচে পড়া চোখ নিয়ে পুনরায় হেসে ফেলে। উত্তর দেয়, হ্যাঁ, অনেক ভালো। তোর ভাইয়া ভালো না থাকলে আমার আর ভালো থাকা হতো না। ভালো হলেই তো ভালো। তন্নি ঠোঁট কামড়ে বলল, রবিউলের কি খবরে? শিলা বোকা বনে গেল। একটু চুপ থেকে ফুঁসে উঠল, তোকে জুতা দিয়ে পেটানো দরকার, বিয়ের পরও এসব জিজ্ঞেস করছিস? তন্নি উল্টে ধমক দিল, হব, বেশি বুঝিস। আমি আমার জামাইকে ভালোবাসি, জান প্রাণ কলিজা দিয়ে। ওই মদনটার কথা হঠাৎ মনে পড়লো, নিজের উপর নিজেরই রাগ লাগছে। শিলা দমে গেল। স্বাভাবিক হলো তার কণ্ঠস্বর। ওর কথা জানি না এখন, কদিন আগে কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে। শালা কি ভালো ছিল। সুন্দর সুন্দর কথা বলতো, মনে আছে তোর? থাকবে না কেন? এই তন্নি, সুখবর কবে শুনবো? তন্নি লজ্জা পেল। ধ্যাৎ, বছর খানিক যাক তারপর। আচ্ছা রাখি, ও বসে আছে। শিলা ঢং করে বলল, আচ্ছা যাও। ফোনটা রেখে তন্নি বসলো ত্রিনয়ের পাশে। ত্রিনয়ের বুকে হাত গুজে জিজ্ঞেস করলো, তোমার কোনো ফিউচার প্ল্যান নেই? ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ আছে তো। ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া মানুষ আছে নাকি? ত্রিনয় জানতে চাইলো। শুনি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। তন্নি হাসলো, পা দুটো তুলে বিছানায় গোল বাবু হয়ে বসলো। আঁচলের উপর বসেছে টের পেয়ে সেটা সরিয়ে দিল। তারপর হাতের আঙুল দেখিয়ে বলল, আমাদের 4টা বাবু হবে। ত্রিনয় ভুরু তুলল। 4টা? হুম, 2টো ছেলে 2টো মেয়ে, যাতে ওদের ছেলে মেয়েদের ফুপু থাকে, খালা থাকে, চাচা থাকে, আবার মামাও থাকে। এই যে তোমার একটা ভাই নেই, আমার ছেলে মেয়ে চাচা পাবে কি করে? আমার একটা ভাই নেই, আমার সন্তানরা মামা পাবে কই? তাই 2টো ছেলে আর 2টো মেয়ে। ত্রিনয় মাথা দুলিয়ে সায় জানায়, ঠিক, উত্তম বুদ্ধি। তারপর জানতে চাই, যদি এমন মিলিয়ে না হয়? তন্নির কাছে উত্তর আছে। হবে না কেন? আগে ভাগে অনুক্ষণে কথাবার্তা বলো না তো। যতদিন মিলিয়ে না হবে ততদিন বাচ্চা নিতেই থাকবো। প্রথমেই 5টা ছেলে হয়ে গেলে পুনরায় মেয়ের জন্য নেব, চলতেই থাকবে। কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। তোমার শরীরে কুলবে, মরে যাবে। তুমি খরচাপাতি দিতে পারবে কিনা বলো? সেটা বাদ দাও, ছেলে মেয়ের সংখ্যা হিসেব করেছো?
তোমার ঘরে তো ফুটবল টিম হয়ে যাবে। তন্নি নিজের হাতে নিজে চাপড় দিল, খুশি হলো কিছু একটা ভেবে। এটা তো ভেবে দেখিনি। তুমি জানো আমার ফেভারিট খেলা ফুটবল। একটা দলে থাকে 11 জন। আমাদের যদি 22টা ছেলে মেয়ে হয় তাহলে ওরা নিজেরাই খেলতে পারবে। উফ, একদম জমে যাবে, তাই না বলো? ত্রিনয় অতিষ্ঠ চোখ মুখে হাওড়ালো। আমার উচিত ছিল একটা সুস্থ মেয়েকে বিয়ে করা। কোনো সুস্থ মেয়ে তোমার বিয়ে করতো? তার মানে তুমি পাগল, তাই না? তন্নি থতমত খেলো, কি বলছে নিজের বোধগম্য হলো না। ত্রিনয় উল্টে পড়লো, ল্যাপটপ গুছিয়ে রাখতে বলল। তন্নি পেছন থেকে জিজ্ঞেস করলো, তুমি কোন বিষয়ের মাস্টার? ত্রিনয় বিরক্ত হয়ে চোখ বুজে ফেললো। মাস্টার কি শব্দ? তনি মুখটা বাটকায়। ওই একটা হলেই হলো, বলো না। ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। ও হ্যাঁ, এর জন্যই মুখটা এত বাদর মুখ। বলতে বলতে সে মুখে হাত চাপলো। সরি, ভুল হয়ে গেছে। ত্রিনয় ওর সাথে আর কথা বললো না, চুপচাপ ঘরের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তন্নি ঠোঁট কামড়ে বসে থেকে শুয়ে পড়লো। ত্রিনয় শুয়েছে শটান হয়ে। সে কতক্ষণ এপাশ ওপাশ করে ত্রিনয়ের টি শার্ট টেনে ধরলো। এই মাস্টার। কণ্ঠে আকুতি। ত্রিনয় বুঝতে পেরে শরীরের ওপর আজ শোয়া হলো। গালে হাত রেখে ঠোঁটে সময় নিয়ে চুমু খেলো। সরে আসতে গেলেই বুকের কাজটা তন্নি আঁকড়ে ধরলো। হালকা আলোতে ত্রিনয় ও চোখের দিকে তাকালো প্রশ্ন নিয়ে। তন্নি হাসলো, তারপর নিজের শরীরটা ত্রিনয়ের ওপর উঠিয়ে দিতেই গাল আঁকড়ে দুষ্টুমি করলো। মাস্টার আমার ইঙ্গিত বোঝে না? পুনরায় সেদিনের মতো ঘরটা অন্ধকার হয়ে এলো। ডাইনিং টেবিলে বসে কথাবার্তায় ত্রিনয় তেমন পছন্দ না। জুই জবা বের হয়ে গেছে, রান্নাঘরে রোজিনা। তন্নি ত্রিনয়কে খাবার দিচ্ছে। ত্রিনয় হাতের পরোটা শেষ করার পর তন্নি আরেকটা তুলে দিল। সে থামাতে চায়, আরে আর খাবো না। তন্নি চোখ রাঙায়। শেষ করো, দিয়েছি না। ত্রিনয় ভ্রু দুটো উঁচু করে দেখালো। তুমি আমাকে শাসন করছো? কিসের শাসন? শাসনও বোঝে না, আদরও বোঝে না। ত্রিনয় মুখটা নামিয়ে আস্তে করে বলল, আদর? আদর বুঝি না কিভাবে? সারা রাত না করলাম? তন্নি লজ্জা পেল, প্রকাশ করে না। অসভ্য। ত্রিনয় আরও কিছু বলার আগে সেখানে রোজিনা হাজির হলেন। তার মুখের কথা মুখেই আটকে রইল। তিনি তরকারি বাটিটা রাখতে রাখতে বললেন, তো চাচাতো ভাই বউকে মেরেছে শুনেছিস? ত্রিনয় জিজ্ঞেস করলো। কেন? উনি চেয়ারে বসলেন। বউ কথা শোনে না, বউকে শিক্ষা দেওয়ার জন্য। ত্রিনয় মুখে পরোটা তুলতে তুলতে বিড়বিড় করলো। বউকে সাহায্য করতে মারতে হয় নাকি? পায়ে তন্নি দাঁড়িয়ে থাকায় সে শুনতে পেল। সে শুনিয়ে শুনিয়ে বলল, মারতে হবে কেন? তোমার মতো কথা না বললেই তো হলো। ত্রিনয় মাথা তুলে ওর দিকে কিভাবে যেন তাকালো। চোখ দুটোই দৃঢ়তা। তন্নি ঘাবড়ে গেল। সে এঁটো বাছনগুলো তুলে রান্নাঘরের দিকে রওনা দিল। ঠিকই তো বলেছে, রেগে বোম হয়ে থাকলে আর কথা না বললে বউ কেন, বউয়ের 14 গোষ্ঠী সিধে হয়ে যাবে। সে যেতে রোজিনা ফের বললেন, তোর ফুপি আসবেন বড়জন। আসুক। এখানে আসবে? হ্যাঁ, আমার বাবা ভয় করে। কেন? ওনার মুখ ভালো না, বেফাস কথা বলে। তোর বউটাও ঠুসঠা সূত্রতে। বিয়েতে কিছু নিলি না বলে তোর ফুপি রাগ। তন্নিকে কিছু না বললেই হলো। ত্রিনয় চুপচাপ খেলো, জবাব দিল না। কিছু বলতে ওনাকে নিয়ে শুধরাবে সে। মুখে আঙুল ঢুকিয়ে বমি করলো। সেই বমি খাওয়ার জন্য ত্রিনয় আছে, সেটা তন্নি হোক কিংবা ফুপি। ছাড় দিলেই পেয়ে বসবে। মানব জাতির বদ অভ্যেস, ওদের জন্য এটাই ঠিক। ফুপি এলেন দুপুরে কিছুটা আগে। এসেই বহরা পেট খাওয়া দাওয়া করেছেন। মুখটাকে কেমন বিকৃত করে রেখেছেন। তন্নি ওনার পাশেই যাচ্ছে না। থাকুক ওনার মতো উনি। মুখ দেখলেই তৃষ্ণা লাগছে। তেতো খেয়েছে নাকি সকালে? এমনটা মুখে চেহারা এমন হবে কেন? বাড়ির বউ কি ওনার ঘাড়ে বসে নাচছেন? তন্নি আশেপাশে গেলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন কিভাবে জানো। একটা সম্পূর্ণ নতুন মানুষের সাথে এদের শত্রুতা কিসের? কোথায় মিলেমিশে থাকবে, ভরসা দেবে, তা না করে মাথায় উঠে বসে থাকা। তাদের পা ধুয়ে দেওয়ার জন্য ঘরের বউদের জন্ম হয়। আজকাল তন্নি সেটাই মনে হয়। ত্রিনয় বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন ওপরে গেছে সে। তন্নি রান্নাঘরে টুকটাক কাজ করছে। তার বা চোখটা লাফাচ্ছে। দাদি বলতেন চোখ লাফানো ভালো লক্ষণ নয়। তন্নি একটু দুশ্চিন্তায় পড়েছে। আবার কি ঘটে কে জানে। এই কয়েক মাস তো খুব ভালোই কেটেছে। উনি এর মধ্যে আরও আসেননি। বাড়ি নাকি অনেক দূর, এত জার্নি করতে পারবেন না। ত্রিনয় ফুফাতো ভাই দিয়ে গেছে। ড্রয়িং রুমের সোফায় বসেছে এখন। সাথে রোজিনাও আছে। ধোয়া থালাটা তন্নি রাখলো। সবে এর মধ্যে ডাকে, বউ, ও বউ। মেয়েটা চোখ বুজে ফেললো। তন্নি আবার তত ভালো না, তাতে
পীরদের খাতায় ফেলা যায় না। ভালোর সাথে সে খুব ভালো, যাকে ভালো লাগে তার সাথে মেলামেশা আড্ডাও বেশ হয়। এমনিতে দেখতে পারে না, কিন্তু উপরে উপরে পূজা করা লোক সে না। দাঁত চেঁচে হজম করলেও মুখ দেখলেই তার বিরক্তি আন্দাজ করা যায়। সে মাথায় ঘুমটা ঠিকঠাক করে এগিয়ে গেল। ওখানে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? উনি ব্যস্ত হয়ে আওড়ালেন, না না, কি বলবো, তুমি তো আমার ধারের কাছে আসছো না। বউয়ের বোধ হয় মানুষ পছন্দ না, তাই না ভাবি? রোজিনা বোকার মতন হাসলেন। তনি চুপচাপ দাঁড়িয়ে। মানুষ পছন্দ না হলে তাকে ডাকলো কেন? সে যেচে এসেছে, তবুও সে কথা বললো না। ত্রিনয় বলেছে বড়দের সাথে উল্টাপাল্টা কথা বলা ভালো না। তনি ততটাও অভদ্র এবং খারাপ না। ফুপি এবার আস্তে করে বললেন, তোমাদের বাড়ি থেকে সত্যিই কিছু দেয়নি? গলায় শতরক্তি ভাব, যেন কেউ শুনে ফেলে মস্ত পাপ হবে। তন্নি তত ভাবলো না, খুব স্বাভাবিকভাবেই বলল, আপনাদের ছেলে নাকি না করেছে শুনলাম। না করলে কি? না করলে আরও বেশি দিতে হয়। তোমার বাপ নিয়ম জানে না? কিছু দিলে কি আমরা নিয়ে যেতাম? তোমারই তো থাকতো। কথা শেষে উনি মুখ ঝামটে দিলেন। অর্থাৎ তন্নির জবাব ওনার মনোপুত হয়নি। সেটা বলতে চাইনি। ফুপি মাঝপথে বলে উঠলেন, আপনার বউ দেখি মুখে মুখে উত্তর দেয়। আমাদের সময় হিট মারলেও কথা বের হতো না। রোজিনা অসহায়ের মতো তাকিয়ে, কাকে কি বলবেন তিনি? ছেলেটা বাড়িতে, নিশ্চিত একটা কেলেঙ্কারি বাঁধবে। হতভম্ব তন্নি এবারে বলল, আপনি জিজ্ঞেস করেছেন তাই আমি উত্তর দিচ্ছি। তুমি তো ভীষণ বেয়াদব। খালি হাতে শ্বশুর বাড়িতে এলে চুপচাপ থাকতে হয়, জানো না? এত অভদ্রতা কোথায় শিখলে? আমি তো খালি হাতে শ্বশুর বাড়িতে আসার জন্য পাগল ছিলাম না। আমার আব্বা দিতেই চেয়েছিল। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আপনাদের ছেলে যদি আমাকে কয়েকটা ফার্নিচার কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে বিয়ে কেন করলো? মহিলা হঠাৎ ফুঁসে উঠলেন, কি বেয়াদব মেয়ে! আল্লাহ, শ্বশুর বাড়ির মানুষের দুই একটা কথা শুনতে না পারলে তুমি কিসের মেয়ে? হ্যাঁ, মা শিখে পাঠায়নি নাকি মা নিজেও এমন? তন্নির মাথায় আগুন জ্বলে উঠল। রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু বললেও মেনে নিতে হয়, অথচ ছোটবেলায় একবার মাকে নিয়ে কটু কথা বলায় সে নিজের সাথেও একটা হাতে কলম গেঁথে দিয়েছিল। তন্নি মাথা নামিয়ে নিল, চোখ টলমল করছে। আব্বু কেন ঘর ভর্তি জিনিস থেকে দিল না? তার মুখের কথা আটকে এলো। আমার আম্মাকে কিছু বলবেন না। তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? বললাম না কিছু। তোমার মাকে কিছু বলার জন্য বসে আছি আমি। একটু ভদ্রতা শেখো। কথায় কথায় উত্তর দেওয়া থামাও। তন্নি জিজ্ঞেস করলো, আমি যদি আমার বাড়ি থেকে সব নিয়ে আসি তবে উত্তর দিতে পারবো? ও চোখ মুখ লাল, ফুলি রেগে গেলেন। ভাব দেখাও নাকি? নিয়ে এসো। তন্নি সেখানে আর দাঁড়ালো না। ব্যথিত মন নিয়ে সিঁড়িতে পা দেয় সে। ঠোঁটগুলো ভেঙে আসতে চাইছে, সামান্য হোক, তবুও তো ধমক। এইভাবে তন্নির সাথে কেউ কখনো ধমক দিয়ে কথা বলেনি। তন্নি ঝগড়া করার মতো মেয়ে না, বেশি কথা বলা, বকবক করা, সবার সাথে মিশে যাওয়া স্বভাব তাকে ঝগড়ুটে বানাতে পারেনি। আম্মা, আব্বা, দাদি ওকে কোনোদিন এত বাজেভাবে ধমকও দেননি। ত্রিনয় নিজেও আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলেনি। তন্নি চোখ মুছে নিল। একটা নিদারুণ সত্য ওর বুকে আঘাত আনলো। মেয়েরা বাঁচে বিয়ের আগ পর্যন্ত। সে ঘরে এলো, আজ চলে যাবে যেভাবেই হোক। ত্রিনয় কি যেন করেছিল ঘরে। তন্নি শব্দ করে ঘরে ঢুকলো। চোখের জল তখন নেই, কিন্তু ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে ঘরে ঢুকতেই ত্রিনয় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তন্নির রাগ হুড়মুড় করে বাড়ল। চেঁচিয়ে উঠল সে, আমার মাথা ছেলে হয়েছে, কোলে নেবে? ত্রিনয় নিজের সব কিছু শুনেছে। তন্নির চিৎকারে সে নিয়ন্ত্রণহীন হেসে ফেলল। দাও, নেই। আমার ছেলেকে আমি করে নেব না? তন্নির শরীরে আগুন জ্বালালো সেই হাসি দেখে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি দিয়ে ছুঁড়ে মারল ত্রিনয়ের দিকে। ত্রিনয় ধরে ফেললো। সে তখনও হাসছে। তন্নি আশ্চর্য হচ্ছে, এমনিতে তো কখনো হাসে না। ওকে দেখলে মজা নিচ্ছে। সে একে একে পারফিউমের বোতল, কাজল, তেলের বোতল, শ্যাম্পু সব ছুঁড়ে মারলো। একটা শরীরেও লাগেনি। ত্রিনয় সবগুলো ক্যাচ করেছে ক্রিকেটে বলের মতো, পাক্কা হাত। আয়নার সামনে আর কিছু বাকি নেই। তন্নি একটা বালিশ তুলে এগিয়ে এসে মারতে লাগলো একাধারে। ত্রিনয় আটকানোর চেষ্টা করছে। কি হয়েছে বলবে তো? আহা, তন্নি মারতে মারতেই নাক টানলো। তোমার ফুপি আমাকে যা নয় তাই বলেছে আর তুমি হাসছো। আরে আরে, থামবে তো আফরোজা। ত্রিনয় দুটো হাত ধরে ওকে আটকে দিল। এক হাতে ওর হাত পিঠের পেছনে দিয়ে অপর হাতটা গালে রাখলো। তারপর কথাবার্তা ছাড়াই একটা দীর্ঘন চুমনগুলো ওকে। তন্নি জমে গেল, শরীর বিরস হয়ে এলো। ত্রিনয় ঠোঁট সরায় না। মেয়েটার দম আটকে এলো। ঠোঁটের উপর ঘূর্ণিঝড় চলছে। এই কেমন চুমো! ওকে মুক্তি দেওয়া হলো আরও কিছুক্ষণ পর। ঠোঁট তখন জ্বলছে প্রায়। ত্রিনয় ওর ঠোঁটটা হাত দিয়ে মুছে নিল। চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো,
কে চায় এখন? তন্নি দৃঢ় কণ্ঠে বলল। আমি চলে যাব। কোথায়? আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় মুখটা এগিয়ে নিয়ে নাকে নাক ঘষল। তোমার বাড়িঘর আমি না? তন্নি ঠোঁট কেঁপে উঠল। জানি না, ছাড়ো। ত্রিনয় ওকে ছেড়ে দিল। চেয়ারে বসে পায়ের ওপর পা রাখলো, শরীরটা এলিয়ে দিয়ে বলল। যাও। তন্নি ধূপধাপ জামাকাপড় ভাঁজ করতে লাগলো। ত্রিনয় বলল। একা একা যেতে পারবে? তন্নি চিৎকার করলো। 100 বার পারবো। ত্রিনয় বহু কষ্টে হাসি লুকিয়ে নিল। আর আসবে না? না। সত্যি আসবে না? না। ত্রিনয় উঠে দাঁড়িয়ে ফোন মানিব্যাগ নিল। চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলে গেল। সবুজ শাড়িটা নাও, ওটাতে তোমায় আমার লাগে। তন্নির হাত থামে, আবার চলতে শুরু করলো। আমার লাগে মানে কি? তন্নি তো তারই। ত্রিনয় চলে গেল। ড্রয়িং রুমে কেউ নেই। তন্নি বের হলো কিছুক্ষণ পর। রোজিনাকে দেখতে পেলেন, আটকালেন না। ওনার পুত্রবধূকে ওনার চেনা আছে, শত চেষ্টা করেও এখন আটকানো যাবে না। ফুপি এসে বললেন। ভাবি বউকে আটকান। উনি ভয় পাচ্ছেন। ত্রিনয়কে তো চেনা আছে, তুলকালাম ঘটবে। তনি বাড়ি থেকে বের হয়ে দেখলো ত্রিনয় গেটের সামনে দাঁড়িয়ে। সে ভেবেছিল চলে গেছে। ত্রিনয় হাতের ব্যাগটা নিয়ে ওকে সামনে দেখালো। চলো, আমি দিয়ে আসি। এনেছিলাম আমি। একা যাবে কেন? নিকাবের আড়ালে তনি চোখ মুখ বোঝা গেল না। বটতলা থেকে ত্রিনয় ওকে অটোতে উঠিয়ে দিল। ভাড়া দিয়ে ড্রাইভারকে বলল। আর কোনো যাত্রী তুলবেন না, কাঁচাবাড়িয়া স্কুলের সামনে নামাবেন। তারপর মাথা ঝুঁকিয়ে তন্নি ফের বলল। লাস্টবার জিজ্ঞেস করছে, সত্যি আসবে না বউ? তন্নির হঠাৎ কেমন যেন লাগে। সে মুখ ঝামটা নেড়ে সরিয়ে নিল। না, তোমার ফুপিকে বলবে, আমি ঘরে সবকিছু নিয়ে আসবো। ত্রিনয় হেসে ফেলল। সবেমাত্র বললে আসবে না। তন্নি আর কথা বললো না। আসবে না কেন? 1000 বার আসবে। জামাই তো ওর। তার এত ভালো জামাইয়ের সাথে অন্য কেউ থাকবে নাকি? ত্রিনয় মাথা বের করলো। অটো ছেড়ে দিলে সে সোজা হয়ে দাঁড়ালো। রাতে ঘুমাতে পারবে না, তবুও সে হাসলো। তার বউকে কিছু বলার মজা দেখুক। ফুপি গিয়ে না আসলে ত্রিনয় যাবে না। সে ফোন বের করলো। আসমা রিসিভ করলেন। হ্যাঁ বাবা। দাদি কোথায় মা? নূরজাহান কানে তুললেন ফোন। কি রে গোলাম, আজকে নূরজাহান রে মনে পড়ছে? জীবনেও তো মনে করো না। ত্রিনয় রাস্তার দিকে তাকিয়ে বলল। তোমার নাতনি যাচ্ছে। ঝগড়া করছিস নাকি? সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করো। দাদাকেও গোলাম ডাকতে নাকি? মরা মানুষ নিয়ে কিছু কইস না, কইস না, গজব পড়বো। তোমার নাতি আমার উপরে পড়লে আমি শ্বাস নিতে পারি না। গজবের কাজ কি? নূরজাহান মুখ বাঁকিয়ে বললেন। বউয়ের ওজন সহ্য করতে পারো না? তুমি আমার জামাই। ত্রিনয় আস্তে করে উচ্চারণ করলো। আমি তোমার নাতনির জামাই, তন্নি আফরোজার স্বামী ত্রিনয় সিদ্দিকী। নূরজাহান মুখের পানে রস ফেললেন শব্দ করে। তুই আইলি না কে রে জামাই? তোমাদের মেয়ে আমাকে একবার সাধলো না পর্যন্ত, কিভাবে যাব? ওরে বলদ, তোর হৌর বাড়িতে তুই আইবি, ওর কৌয়া না কৌয়ার কি আসে যাই? ত্রিনয় পাথরের দিকে তাকিয়ে উত্তর দিল। সব আসে যায়। তারপর ফোন কেটে বিড়বিড় করলো। আমার ঘরের রানী সে, তাকে দাসীর মতো ট্রিট করা তো সহজ, তাও ত্রিনয় বেঁচে থাকতে। তন্নির ঘরের মাঝখানে ওদের সবার আসন জমেছে। সবাই জেনেছে তন্নি ঝগড়া করে এসেছে, নাইলে এমন হুটহাট আগমন কেন? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আসমা, মইনুল আর রুজাহান খাটে বসে আছেন। তন্নি বসেছে পড়ার টেবিলের সামনে। মোহনা ফ্লোরে বসে আছে। নূরজাহান জিজ্ঞেস করলেন। জামাইয়ের সাথে লেগেছিস? তন্নি চোখ মুখ উল্টে ফেললো। তোমাদের জামাই নিজে আমায় গাড়ি তুলে দিয়েছে। আসমা ওর কাছে এগিয়ে এলেন। ঘরটা শুনশান নীরব। তিনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহলে কে বলেছে তোকে আজে বাজে কথা? তন্নির আবার কান্না পাচ্ছে। ও যে কেন আর একটু স্ট্রং হলো না? সে গলায় দলা পাকানো কান্নায় গিলে নিল। সংসার করলে কত কিছু সহ্য করতে হয়। আমার ফুপু শাশুড়ি আমাকে আব্বা ফার্নিচার আসবাবপত্র দিল না কেন তাই? মইনুল ইসলাম বিব্রত হলেন না, যদিও বিষয়টা ভীষণ লজ্জাজনক। তিনি বললেন। জামাইকে চেনা আছে আমার, ওর ফুপি এত সাহস কোথা থেকে এলো আল্লাহই জানে। বেশ করেছিস চলে এসেছিস, তোর মা বাপ এখনো বেঁচে আছে, এখানেই থাক কয়েকদিন, আমার মেয়ে আমার কাছেই থাকুক। কেউ কিছু না বললেও নূরজাহান বললেন রেগে গিয়ে। হাইনের ঘর করলে কত কথা শুনতে হয়, আমরা শুনেই ঘর করছি। তরে তোর জামাই কিছু বলে নাই, তবুও তুমি সোহাগী সাজো। কত মায়ের খাইছি তোর দাদার হাতে। মিথ্যে বলবে না বুড়ি, ও নিজেই তো আমায় পাঠিয়েছে, আটকালো না পর্যন্ত।
তন্নি এ পর্যায়ে কেঁদে উঠল শব্দ করে। ও ভেবেছিল ত্রিনয় ওকে আটকাবে, অথচ নিজে এসে এগিয়ে দিয়ে গেছে। মইনুল ইসলাম উঠে দাঁড়ালেন, তন্নির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হাসলেন। কাঁদে না মা, জামাই যা করেছে ভেবে চিন্তাই করেছে। ওর বুঝ তোমার থেকে বেশি। তুমি এসেছো, যতদিন মন চাই থাকো। উনি চলে গেলেন। নূরজাহান হতাশ চিত্তে আওড়ালেন, এমন ম্যামা ডাক্কাই আজকারা দিছো, একটু মুখ বন্ধ করে থাকলেই হয়, সহ্য করলেই হয়। আসমা আর চুপ থাকলেন না। না আম্মা, এসে পড়েছে ভালো হয়েছে। ওখানে থেকে ঝগড়া করলে ঝগড়া বাড়তো, ওদের মুখও লাগাম ছাড়া হতো। আমার মেয়েটাও বিয়ে যখন হয়েছে, এত সহজে কি ছেড়ে দেবে নাকি ওকে?